ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মুসলিশ। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় জুলাই আগস্ট গণহত্যার বিচার ও আগামী রাজনীতি। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। অতিথিদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই, পুরো অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক, অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে আছেন জনাব মোফাজ্জল করিম, সাবেক সচিব ও হাই কমিশনার, এবং তার পাশে আছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, সাবেক চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান সংবাদ শিরোনাম। গণহত্যাকারীদের বিচারের মাধ্যমে আগামী বিজয় দিবস উদযাপনের ঘোষণা আইন উপদেষ্টার। ওবায়দুল কাদেরের গ্রেফতার না হওয়াকে ব্যর্থতা হিসেবে দেখছেন। দেশের রিজার্ভ এখন 20 বিলিয়নের উপরে, জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। দেউলিয়া হতে বসা ব্যাংকগুলোর পরিস্থিতিও পাল্টেছে। দ্রুত নির্বাচন না দিলে সংকট আরও বাড়বে, মন্তব্য মির্জা ফখরুলের। ক্ষমতায় গেলে বৈষম্যহীন ও মর্যাদাশীল দেশ গড়ার ঘোষণা জামায়াতের। সচিবালয়ে আগুন লাগার ঘটনাকে সন্দেহজনক বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি ডিজিটাল সহ বিভিন্ন মাধ্যমে সংরক্ষণের পরামর্শ। এবং সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে সাংবাদিক প্রবেশাধিকার সীমিত করা হয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। কার্ডের জন্য সাংবাদিকদের আবার আবেদন করতে হবে। শিরোনাম দেখছিলাম, আমরা আলোচনা করব আজকে জুলাই আগস্ট গণহত্যার বিচার ও আগামী রাজনীতি। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ আইন উপদেষ্টা বলেছেন গণহত্যাকারীদের বিচার করার মাধ্যমে আগামী বিজয় দিবস উদযাপনের ঘোষণা দিয়েছেন তিনি। এই প্রক্রিয়াটা আসলে কি হতে পারে বা কিভাবে হতে পারে যদি বলতেন। আচ্ছা, আপনি যে প্রশ্ন করেছেন খুব সুন্দর একটি প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটি যে কথা বলছে যে আগামী বিজয় দিবস পালন করবে, বিশেষ করে আমাদের সরকার ঘোষণা দিয়েছে আমরা সবাই পালন করব জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে এর বিচার করে। কিন্তু আমার মনে হয় এটা বিচার করতে হবে, কিন্তু তার আগে আমি সেই 15 বছরের অতীতে যাব না। তার আগে সবচেয়ে যেটার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটি হচ্ছে আপনার পিলখানায় যে আমাদের 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে, এটা অর্থাৎ যে বিষয়টি দিয়ে যদি ধরা হয়, বিচার করা হয়, তাহলে সমস্ত কর্মকাণ্ড সামনে এসে যাবে এবং বিচার প্রক্রিয়া সহজ হয়ে যাবে। কারণ যখন এটা শুরু হলো, সেই শুরু থেকে যদি আমি না দৌড়ি, হঠাৎ করে একটা শেষাংশের দিকে ধরে যদি গুরুত্ব প্রদান করি, তাহলে আমার মনে হয় আংশিক বিচার আমরা পাব, পূর্ণাঙ্গ বিচার পাব না। তারপরে আইন উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন এটা উনি আশা করতে পারেন, কিন্তু আমরা যেই কর্মকাণ্ড দেখছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, সেই কর্মকাণ্ডের উপর ভিত্তি করে আমি অন্ততপক্ষে বলতে পারি তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। তবে ইচ্ছে আকাঙ্ক্ষা থাকা ভালো, এটা বাস্তবায়িত করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। কারণ যারা বিচারটি করবেন এবং যারা এখানে বসে আছেন তারা প্রকৃতপক্ষে কার স্বার্থ দেখবেন, এটা বিচার করতে হয়। আমরা জানি যে একটি শ্রেণীবিভক্ত সমাজে, ওই সমাজে সাধারণত আইন এবং আদালত সাক্ষী দেয় প্রভাবশালীদের পক্ষে। তাহলে এই যে কাজটি যারা করেছে তারা অত্যন্ত প্রভাবশালী ছিলেন কিভাবে? 15টি বছর তারা দেশ শাসন করেছে। তাদের অতীত দিনের ইতিহাসও পজিটিভ নেগেটিভ দুটোই আছে, তবে নেগেটিভের পাল্লাই বেশি ভারী। তা আমি যদি এটাকে আরেকটু চুলচেরা বিশ্লেষণ করতে চাই, তাহলে দেখব আমাদের যে আইন, সে আইনের ফাঁক ফোকর এমন কিছু জায়গা আছে যেই জায়গা দিয়ে ওই অপরাধীরা
কিভাবে এই যেন রেহাই পেয়ে যায়। এবং এই ধরনের একটি মামলায় রায় দিয়ে তারপর সেটা বাস্তবায়িত করতে অনেক সময় লাগে। যেমন করে আমি একটা মামলার কথা ধরি, যেমন মনে করেন অগাস্টের একটি গ্রেনেড হামলা হয়েছিল, যে গ্রেনেড নিক্ষেপের ফলে আমরা দেখি যে হত্যাকাণ্ড হয়েছিল, সেটার বিচারটা এই সরকার, আওয়ামী লীগ সরকার যেভাবে করেছিল সেটাকে বাস্তবায়ন করতে পেরেছে, পারেনি। তার কারণ আমাদের আইনের বুনন দিয়ে সমাজটা প্রতিষ্ঠিত হয়নি। সমাজ প্রতিষ্ঠিত হয়েছে প্রকৃতপক্ষে শাসকদের কঠোর স্বার্থের বিনিময়ে সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। ফলশ্রুতিতে আমি দেখব, মানে আপনি বলতে চাচ্ছেন এখানে আসলে কারো স্বার্থ দেখা যাচ্ছে না বিধায় এটা হয়তো বা একটু কঠিন হতে পারে। আমি বলবো স্বার্থটি স্বাধীনতার উষালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রবল শ্রেণী যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকে তাদের স্বার্থই রক্ষা করে এই আমাদের মতো রাষ্ট্রটি। সেখানে আমি দেখব আজ পর্যন্ত কিন্তু আপনি কোন একটি বিচার বলতে পারবেন যে সুন্দরভাবে হয়েছে এবং এই অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে। তবে এটি একটু আমি আশা এই জন্য করি, একটি বিশাল অভ্যুত্থানের মাধ্যমে এই কর্মকাণ্ডটি, অর্থাৎ তারা যারা এই সরকারটি বসে আছেন একটা অভ্যুত্থানের, জুলাই আগস্টের অভ্যুত্থানের ফলশ্রুতিতে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন। ক্ষমতাই বলবো আমি, তার কারণে আমি বলবো না তারা দায়িত্ব পেয়েছেন, এখানে সাধারণত ক্ষমতাই এনজয় করা হয়। তা ফলশ্রুতিতে আমি এটা দেখব যে এখানে প্রকৃতপক্ষে যে তারা সাকসেসফুল হবে না, তার আরেকটি উদাহরণ আমি দিয়ে দিই। প্রথম হচ্ছে আপনি দেখবেন সেনাবাহিনী যেভাবে 624 জন আওয়ামী লীগের, আমি তাদের মোরাললেস অপরাধী বলবো, এবং বুদ্ধিজীবী যারা ছিল তারাও কম অপরাধ করেনি, তাদের কি করলো, সেনানিবাসে তাদের আশ্রয় দিল। ওকে, ভালো কাজ করেছে, কিন্তু আশ্রয় বা দিলেন কেন? আবার আইনের হাতে সোপার্দ না করে ছেড়েই বা দিলেন কেন? আবার দেখেন আপনি ছেড়ে যাতে দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে যিনি হুকুমের আসামিতে এখানে আপনি দুজনকেই ধরবেন, হয় পতিত সরকারের প্রধানমন্ত্রী অথবা আমরা কাকে ধরব, ওবায়দুল কাদের সাহেবকে ধরব, যিনি ওপেনলি বলেছেন যে এই আন্দোলন দমন করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। দমন করার জন্য তিনি বলেছেন, তিনি তো হুকুম দিয়েছেন। তো এই হুকুমের আসামিটি কিভাবে পালিয়ে গেল, হঠাৎ কিভাবে পালিয়ে গেল, এটাই দেখবেন। আইন উপদেষ্টা আজকে বলেছেন যে এই ওবায়দুল কাদেরের চলে যাওয়াটাকে ব্যর্থতা হিসেবে দেখেছেন। ওই পরবর্তী পর্যায়ে 1 বছর পরে আমরা দেখব আমরা পারতেছি না, এটা ব্যর্থতা হিসাবে বলা তো সহজ করা কথা। তার কারণ আপনি শুধু ওবায়দুল কাদের কেন দেখবেন, আমরা হাসান মাহমুদ সাহেবকে দেখি এবং পলক সাহেবকে একই সাথে ধরেছে, একজন জেলখানায় আর একজন সুইডেনে চলে গিয়েছে। অর্থাৎ কি ব্যবস্থা এখানে। তারপরে আমরা দেখব রাতের আধারে এক একজন করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের অপরাধীরা আশ্রয় নিয়েছে এবং সেখানে বসে তারা কি করতেছে, এমন বক্তব্য উত্থাপন করতেছে যেটি আমি মনে করি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে তারা বক্তব্য উত্থাপন করতেছেন। ফলশ্রুতিতে কোনো একটি অ্যাকশন তো নিতে পারতেছে না এই সরকার। এবং এই সরকারের মধ্যে আমি দেখব অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব এবং আর দু চারজন ব্যতীত আমি দেখব তো এরা প্রকৃতপক্ষে দেশ পরিচালনা করার অভিজ্ঞতায় নাই, অনেকের অভিজ্ঞতা নেই। এখানে আমার পাশে যিনি বসে আছেন তিনি কিন্তু একজন নাম করা আমলা, আন্ডারস্ট্যান্ড, এটা আমরা আমলা শব্দটি ব্যবহার করি। তিনি এই ধরনের প্রশাসনিক কাজ অনেক করেছেন, আমার চেয়ে তিনি প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে বেশি বলতে পারবেন। ফলশ্রুতিতে আপনি দেখবেন আমি মর্নিং শোজ দ্য ডে, সকালবেলা সূর্যটাই বলে দিবে দিনটা কেমন যাবে। তো এই সরকারের প্রথম থেকে যেটা শুরু হয়েছে এটিতে আমি দেখি এলোমেলো ভাব। এবং আপনি দেখেন খুব সহজ একটি জিনিস দেখেন, যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে তারা আমার তো মনে হয় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। তারা প্রথমেই কনস্টিটিউশনের প্রতি কোনো লক্ষ্য দেননি, এবং লক্ষ্য যদি দিতেন তাহলে এ ধরনের ভাবে তারা শপথ করতেন না, এ ধরনের রাষ্ট্রপতিকে তারা রাখতেন না। আবার তাহলে কি করতে হতো, আবার বিপ্লবী সরকার হিসাবে যদি তারা আসতেন
তাহলে প্রথমেই তাদের উচিত ছিল বিপ্লবী কর্মকাণ্ডের সিদ্ধান্ত গ্রহণ করা। এই কনস্টিটিউশনের ধারাগুলোকে আমি মানব না। আমি আমার ওই যে অভ্যুত্থান, আমার জুলাই অগাস্টে অভ্যুত্থানের স্পিরিটকে কেন্দ্র করে আমি আমার ভবিষ্যৎ গ্রহণ করব। আমি ওভাবেই কর্মসূচি দেব। ওইভাবে যদি কর্মসূচি দিতেন তাহলে আসিফ নজরুল সাহেব যেভাবে কথা বললেন এটা তিনি পালন করতে পারতেন। 1 বছরের মধ্যে তিনি অপরাধীদের শাস্তি দিতে পারতেন এবং আগামী বছর বিজয় দিবস আনন্দ উৎসব সহকারে পালন করতে পারতেন। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলি, হ্যাঁ, তারা এই আইনের মধ্যে 1 বছরে কখনো সম্ভব হবে না এই বিষয় সমাধান করা, অর্থাৎ অনেক সময় নেবে। আবার আপনি অপরাধীকে তার শাস্তি দেন, শাস্তি দেওয়ার পর অপরাধী উচ্চ আদালতে যাবে না? উচ্চ আদালতে চরম শাস্তি যদি প্রদান করেন, অপরাধী আবার রাষ্ট্রপতির নিকট ক্ষমা প্রার্থনা করবেন না? 1 বছর কি হয়ে যাবে? 2 বছরে কি পারবেন? দীর্ঘ সময় প্রক্রিয়া। এবং এই অল্প সময় যেভাবে শক্তিশালী বিরোধী দল নির্বাচন চাচ্ছে, নির্বাচন দাও, সেই সময়টুকু পায় কিনা আমি সন্দেহ করি। স্যার ধন্যবাদ। আপনার কাছে আমরা আবার আসবো। জনাব মোফাজ্জল করিম, আপনার কাছে আসতে চাই। সচিবালয়ে আগুন লাগার ঘটনাটাকে সন্দেহজনক বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। আপনার কি মনে হয় একজন সাবেক সচিব হিসেবে এই ধরনের ঘটনাটা আসলে কি দুর্ঘটনা নাকি নাশকতা হতে পারে বলে মনে করেন? আপনার অভিজ্ঞতা কি বলে? আমি চাকরি করেছি দীর্ঘদিন ঠিকই, কিন্তু নাশকতার সঙ্গে জড়িত ছিলাম না, তো ওই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই। চাকরির অভিজ্ঞতা থেকে বলি যে বিল্ডিং 7 নম্বর বিল্ডিং সচিবালয়ের, এটা আমার সচিবালয়ের কর্মস্থলের প্রথম বিল্ডিং। 72 ইংরেজির এপ্রিল মাসের 10 তারিখ 1972, 10ই এপ্রিল আমি ওই যে কামরা ফ্লোরগুলোতে আগুন লেগেছে তারই একটাতে আমার অফিস ছিল। সেই সময় আমি কুমিল্লাতে এডিসি ছিলাম, সেখান থেকে বদলি হয়ে ডেপুটি সেক্রেটারি হিসেবে আসলাম। সেই জন্য আমার একটু কষ্ট লেগেছে এই জন্য যে আমি যে রুমটাতে বসতাম সেখানেও আগুন লেগেছে। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে বর্ণনা আমরা পাচ্ছি আর যা চাক্ষুষ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা ঠিক ওই অর্থে দুর্ঘটনা নয়। যেমন খোদা না খাস্তা হঠাৎ করে যদি ওখানে একটা স্পার্ক হয় বা ওখানে যদি একটা আগুন ধরে যায় তাহলে এটা দুর্ঘটনা বটে। কিন্তু ওখানে যদি কেউ একটা দেশলাইয়ের কাঠি দিয়ে যদি করে ফেলে বা অন্য কিছু, তাহলে সেটা আর দুর্ঘটনা, সেটা নাশকতা। এখানে দেখুন দুর্ঘটনা নয়, এই জন্যে বলছি যদি ওই বৈদ্যুতিক গোলযোগের জন্য যদি হয়ে থাকে কেমন, তাহলে পরে সবগুলো ফ্লোরে হলো কেন? তাহলে তো একটা জায়গায় হওয়ার কথা এবং সেখান থেকে ছড়িয়ে পড়ার কথা। কিন্তু এটা হয়েছে কীরকম, 3-4টা ফ্লোরের একটা ফ্লোরের, মনে করুন এটা একটা ফ্লোর আগুন লেগেছিল যেটাতে আর কি, গড ফরবিড, সেটার এই প্রান্তে লেগেছে আর ওই প্রান্তে লেগেছে, মাঝখানটা খালি। আচ্ছা, এবং এইভাবে যেন মেপে তার মানে কি? তার মানে হচ্ছে একদল দুষ্কৃতকারী তারা গেছিল একটা ফ্লোরে কাজ করার জন্যে, যে এই আমরা 4 জন বা আমরা 5 জন বা আমরা 6 জন যাচ্ছি 7 নম্বর ফ্লোরে, তুমি যাও 8 নম্বরে, তুমি যাও 4 নম্বরে ইত্যাদি। এবং গিয়ে তারা অবস্থান নিয়ে তারপরে একসঙ্গে কাজটা করেছে। এটা এক। দ্বিতীয়ত একটা আশ্চর্যের ব্যাপার ঘটেছে, সেখানে একটা মৃত কুকুর পাওয়া গেছে। যদি দুর্ঘটনাই হবে তাহলে কুকুর আসলো কোত্থেকে? কুকুর তো কেউ না কেউ, এটা কুকুরকে হয় সঙ্গে নিয়ে আসতে হবে কিংবা কুকুরের একটা মৃতদেহ ওখানে নিয়ে যেতে হবে ইত্যাদি ইত্যাদি। কুকুর তো আর কী বলে লিফট তো তখন বন্ধ থাকে রাত্রেবেলা, রাত্রে 9টার পরে মানে 10টার পরে বন্ধ হয়ে যায়, বা সিঁড়ি বেয়ে উঠার তখন একটা মৃত কুকুর পাওয়া যায়, একটা দগ্ধীভূত কুকুর তাকে পাওয়া গেছে। তো এখন এই সমস্ত থেকে দেখে মনে হচ্ছে যে না, এটা আকস্মিক দুর্ঘটনা নয়, এটা একদম সুপরিকল্পিত এবং
প্ল্যান করে করা হয়েছে। এবং রুহুল কবির রিজভী বলেছেন যে অর্থ পাচারের তথ্য গোপন করার জন্যই এই ঘটনা ঘটিয়ে। প্রথম কথা হচ্ছে যে এটা মানুষ করেছে, এটা যদি এস্টাবলিশড হয় তাহলে নিশ্চয়ই তারা কোনো উদ্দেশ্য নিয়ে করেছে। একটা উদ্দেশ্য এই সরকারকে বিব্রত করা এবং বিপদে ফেলা, যে এই সরকারের কোনো ব্যবস্থাপনা ঠিক না, এই যে সরকার নিরাপত্তা ব্যবস্থা কীভাবে সঠিক রাখতে হয় সেটা জানে না, এটা হচ্ছে প্রাথমিক। দ্বিতীয়ত হচ্ছে কি, কারোর দ্বারা নির্দেশিত হয়ে বা তাদেরই মানে অপকর্ম যেগুলা ঘটেছিল কোনো এক সময়ে, সেটা শত শত কোটি বা হাজার কোটির ব্যাপার হতে পারে, হাজার হাজার কোটির, সেগুলার দলিলপত্র আছে এখানটাতে। এটা দুষ্কৃতকারীরা জানে যে এটা আর এটা যদি পুড়িয়ে ফেলা যায়, তারপরে ওই যে আসিফ নজরুল সাহেব বলছেন বিচার শেষ করে ফেলবেন, সেটা অনন্তকালেও শেষ হবে না। যদি সাক্ষী প্রমাণ যদি না থাকে, প্রমাণ দলিল ইত্যাদি যদি পুড়িয়ে ফেলা হয়, বা ধরুন যদি কোনো চাক্ষুষ সাক্ষী থাকতো কেমন, এবং তাকে যদি হত্যা করা হতো, তাহলে তো আর মামলা আগাতো না। তো এই জন্যে মনে হচ্ছে যে এটা সুপরিকল্পিত। আর কুকুরটা ওখানে গেল, আমি এটা অনুমান করছি অবশ্য, যে ওই যারা এখানে ছিল দুষ্কৃতকারী, প্রথম কথা ধরে নিলাম যে হ্যাঁ এটা দুষ্কৃতকারীদেরই কাজ। তো যারা করেছে, সে 10 জন হোক, 20 জন হোক বা 30 জন হোক, যারা করেছে তাদেরই একটি অতি প্রভুভক্ত কুকুর ছিল, যে 24 ঘন্টা সারাক্ষণ তার প্রভুকে অনুসরণ করত। প্রভু অনেক সময় টেরও পেত না। প্রভু কোথাও উঠে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে, তারপরে হয়তো কি সে সুরসুর করে উঠে পিছু পিছিয়ে গেছে, এই ধরনের একটা কাণ্ড হতে পারে। তারপরে বেচারা কুকুর আগুন লেগেছে, সে আর বের হয়ে আসতে পারেনি, তার মধ্যে কাগজপত্রের সঙ্গে সেও পুড়ে গেছে। তো কুকুরের অবস্থান এবং আপনার বিশেষ বিশেষ জায়গাতে, একটা ফ্লোরের বিশেষ বিশেষ জায়গাতে আগুন লাগা, এটা আকস্মিক দুর্ঘটনা বলে মনে হয় না। তথ্য উপদেষ্টা বলেছেন যে এই সরকারকে সবাই পছন্দ করেন, কিন্তু ওনারা সেইভাবে আসলে সহযোগিতা পাচ্ছেন না। আপনার কি মনে হয় যে এটা আসলে গত সরকার যারা ছিলেন তাদের দোসররাই এখনো মানে ওখানে আছেন এবং তারাই আসলে সাপোর্টটা করছেন না এই সরকার? আমি তো ওইদিকেই যাচ্ছিলাম। আপনি কি মনে করেন নাকি যে যারা আগুন দিয়েছে তারা এই সরকারেরই লোক? তা তো নিশ্চয়ই না। নিশ্চয়ই আসিফ নজরুল সাহেবের বা কি বলে ব্রিগেডিয়ার জেনারেল, স্বরাষ্ট্রমন্ত্রী, না মেজর জেনারেল, সরি, ওনারা তো আর এটা করেন না। বা সালেউদ্দিন আমার কলিগ ছিল, জুনিয়র ফাইন্যান্সের, তারা তো করে নাই। নিশ্চয়ই বিগত সরকারের চেলাচামুন্ডা যারা রয়েছে, এখনও বিগত সরকার চলে গেছে ঠিকই, কিন্তু একটা কথা আছে, সাপকে যদি পিটিয়ে মেরেও ফেলেন আপনি, মাথাটা থেতলায় দেওয়ার পরেও দেখবেন লেজটা ঠিক আস্তে আস্তে নড়তেছে। বলা হয়ে থাকে যে সাপের জানটা বা প্রাণটা লেজের মধ্যে কিছুক্ষণ থাকে অন্তত। তখন সাপ মরে গেছে ঠিকই, চলে গেছে বা উড়ে গেছে, বাই বাই টাটা করে তিনি চলে গেছেন, কিন্তু তিনি টাটা করে চলে গেলে পরেও তার যে শিষ্য, যাদের কাঁধের উপরে ভর করে তিনি 15-16 বছর রাজত্ব করেছেন, এবং যারা ওই 15-16 বছর তার কাছ থেকে নানাবিধ ফায়দা, চাকরির প্রমোশন থেকে, পোস্টিং থেকে শুরু করে টাকা পাচার ইত্যাদি, তারা নিশ্চয়ই সবাই প্ল্যান প্রোগ্রাম করে এটা করেছে। এবং তারা জানে, যারা এটা করেছে তারা জানে যে নথিপত্রগুলো এই সমস্ত জায়গায় আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের, এর মধ্যে অর্থ মন্ত্রণালয় রয়েছে, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় রয়েছে, যে এই নথিপত্রগুলো পুড়িয়ে ফেললে পরে বাস টাকা পাচারের ব্যাপারটা, এটা অবশ্য এখন পর্যন্ত অনুমান, আরও তদন্ত করলে পরে সবই বের হবে। নথিপত্র যদি পুড়িয়ে থাকে তাহলে কি কি নথিপত্র, সেগুলা কিছুদিন পরিশ্রম করলে বের করে ফেলা যাবে। তো সেই জন্য বলছি, প্রথমত এটা আমাদেরকে মানে বা যারা তদন্তকারী দল, তারা প্রথমে নিঃসন্দেহ হতে হবে যে এটা কোনো
বৈদ্যুতিক দুর্যোগ ছিল কিনা, বিপর্যয় ছিল কিনা, ওই যে কি বলে কারেন্টের কি হয়, শর্ট সার্কিট। শর্ট সার্কিট, সরকার ছিল কিনা, কিংবা এটা না শর্ট সার্কিট নয়, এটা মানুষই করেছে। কিছু কিছু লোক এখানে ঢুকে পড়েছিল, করে তারা করেছে। এটা নিঃসন্দেহ হওয়ার পরে তারপরে যদি হওয়া যায় যে না এটা মানুষের করা, 2-1 দিনের মধ্যে সেটা এস্টাবলিশড হয়ে যাবে। এবং তারপরেই আসবে কী জন্যে তারা করলো, কারা করলো, কি কি ছিল এর মধ্যে, এই সমস্ত প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আসবে এবং এগুলোর উত্তর বের হয়ে যাবে। জি। যেটাই করা হোক না কেন, এটা কত বড় ক্ষতি করা হয়েছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। এক হলো সত্যি যদি এখানে যদি ওই মানি লন্ডারিংয়ের নথিপত্র ইত্যাদি থেকে থাকে, তাহলে তো কেসের 12টা বাজিয়ে দিল, সর্বনাশ করে ফেললো। আচ্ছা, দ্বিতীয়ত দেশে এবং বিদেশে সাংঘাতিক রকম একটা বদনাম হয়ে গেল। সচিবালয়ে রাত্রে 9টা-10টার পরে যেটা একেবারে কবরের নিস্তব্ধতা থাকে যেখানে, সেখানে কি করে ঢুকলো? প্রথম কথা হচ্ছে কি করে ঢুকলো? উঁচু উঁচু দেওয়ালগুলা এক একটা 15-20 ফিট, নিরাপত্তাটাও আসলে প্রশ্নবিদ্ধ হয়ে নিরাপত্তা যায়। প্রশ্নবিদ্ধ হ্যাঁ, হয়ে যায়। জনাব মুখার্জি সাহেব, আমরা আবার আর আসবো। বিদেশে, আর সর্বশেষ আধা মিনিট, বিদেশে ভাবমূর্তি প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটবে, আর তারপরে বাংলাদেশ সম্বন্ধে বিদেশিদের বা আমাদের বন্ধু রাষ্ট্রদের ধারণা খুব উঁচু থাকবে মনে করেন। মনে হবে দূর, এরা প্রশাসনেও ফেল করেছে, এরা রাজনীতিতে ফেল করেছে, এদের সব কিছুই। থ্যাংক ইউ। আচ্ছা, আসবো, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আমরা কথা বলছি জুলাই আগস্ট গণহত্যার বিচার ও আগামী রাজনীতি নিয়ে। জনাব নুরুল আমিন ব্যাপারী, আপনার কাছে আসতে চাই। স্যার, আমরা এরকম একটা দেখছি আর কি, কানাঘুষা আছে বা এরকম আমরা শুনছি যে ছাত্ররাও নতুন আসলে দল করতে যাচ্ছে। সেক্ষেত্রে নতুন দল গঠন করার পরে আসলে কতটা গ্রহণযোগ্যতা পাওয়ার সম্ভাবনা দেখছেন? আমাদের দেশে সাধারণত ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করার উদাহরণ আমাদের দেশে আছে। এমনকি ক্ষমতা থেকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে রাজনৈতিক দল হয়েছে। কিন্তু আমরা দেখি 2-1টি দল খুব ভালোই করেছে, এবং আমরা দেখব 1/11-এর সময় ফেরদৌস আহমেদ কুরাইশি সাহেবের নেতৃত্বে যেটি হয়েছিল সেটি কিন্তু বেশি দূর পর্যন্ত যেতে পারেনি। তার বিভিন্ন কারণ আছে। এই ধরনের পার্টি করতে হলে ছাত্ররা যদি ক্ষমতায় থেকে এই ধরনের পার্টি করা তাদের আকাঙ্ক্ষা থাকে, তাদের পলিসি ভিন্ন নেওয়া উচিত ছিল। তাদের উচিত ছিল যারা অভিজ্ঞ পলিটিশিয়ান তাদের সাথে যোগাযোগ করা, এবং কিছু সংখ্যক রাষ্ট্রবিজ্ঞানীদের সাথেও যোগাযোগ করা উচিত ছিল, যারা পৃথিবীর বিভিন্ন জায়গার ইতিহাসগুলি জানে এই ধরনের পার্টি কীভাবে হয়। কিন্তু আমার মনে হয় এরা প্রথমেই ভুল করেছে। ভুল করেছে কেন? সাধারণত এই ধরনের পার্টি করতে হলে কিছু প্রভাবশালী, শক্তিশালী এবং সুপরিচিত রাজনীতিবিদদের লাগে। তাদের কিভাবে নিজেদের নিকট আনতে হবে সেই কাজটি তারা করতে পারেননি। তারা কি করেছেন, হঠাৎ এসে ওই যে বয়সের যেই একটি ভার্তিকতা, এটাও কিন্তু আমাদের দেশে সাধারণত বলে থাকে যে না, এখন পর্যন্ত সিদ্ধান্ত দেওয়া এবং নেওয়ার বয়সটা হয়নি। সেক্ষেত্রে আমি দেখব এদের এইজ গ্রুপটা দেখেন। আমি নিজে হাসি মাঝে মাঝে যে এইজ গ্রুপ, অনেকে বলবে না বিদেশে তো এই বয়সেই সাধারণত বিশাল কাজ করে ফেলে, কিন্তু দেখতে হবে যে বিদেশের আর আমার দেশের পরিবেশ পরিস্থিতি একরকম কি না। এবং এখানে কিন্তু বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে, শক্তিশালী দুটো রাজনৈতিক দল এই 5ই আগস্টের আগ পর্যন্ত ছিল বাংলাদেশে। একটি আওয়ামী লীগ, অপরটি বিএনপি। সবাই ধরতো এ দুটো পার্টি শক্তিশালী। এটাকে আমরা বলি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় মেজরিটেরিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট। শক্তিশালী দুটো পার্টি যেখানে সাধারণত ক্ষমতায় আসে। যেমন গ্রেট ব্রিটেনে দেখবেন শক্তিশালী দুটো পার্টি, মার্কিন যুক্তরাষ্ট্রে দেখবেন শক্তিশালী দুটো পার্টি। অর্থাৎ তারা
একবার আসে আবার যায়, অর্থাৎ তারা রিপ্রেজেন্ট করে কাদের? একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে। বুর্জোয়া গণতন্ত্র, ধনিক শ্রেণীর যে গণতন্ত্র যেটা আমরা বলি, এটি প্রকৃতপক্ষে একটা শ্রেণীর স্বার্থ রক্ষা করবে। সেই স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরা দেখি একটি পার্টি ক্ষমতায় গেলে যে পলিসি গ্রহণ করে, অন্য পার্টি কিন্তু ক্ষমতায় এসে অনেক কিছু বলবে বাইরে থেকে, বিরোধী দল যখন থাকবে, ক্ষমতায় এসে কিন্তু পুরোপুরি সব চেঞ্জ করে না। কিন্তু 15টি বছরে আমরা কি দেখলাম? পুরো এলোমেলো করে ফেললো আজীবন ক্ষমতায় থাকার জন্য। এখানে আমি বলবো এটি খুব সম্ভবত আমাদের দুর্ভাগ্য অথবা আওয়ামী লীগের দুর্ভাগ্য। তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে তারা গণতন্ত্রকে এমন পিটুনি দেয় যে গণতন্ত্র ডুকরে ডুকরে কাঁদে। এ প্রসঙ্গে রুশ বিপ্লবের মহানায়ক লেনিন বলেছিলেন যে সমাজতন্ত্রকে সমাজতন্ত্র দিয়ে এমনভাবে পিটানে দাও, অর্থাৎ ডুকরে ডুকরে সমাজতন্ত্র কাঁদবে, অর্থাৎ রেড ফ্ল্যাগ অপোজ টু রেড ফ্ল্যাগ। ঠিক এখানে কি করলো? গণতন্ত্র অপোজ করলো কাকে? গণতন্ত্র। তো সেই ক্ষেত্রে আমরা দেখব, আপনি যে প্রশ্নটা করেছেন আমি ওখানে যাচ্ছি, একটু বেশি করে বলা হয়েছে। ওইখানে আমরা দেখব হোসেন মোহাম্মদ এরশাদের পার্টির কথাই বলি। ওটা কি আপনি কোন ধরনের পার্টি বলেন? কিংস পার্টি ছিল না, ওটা ক্ষমতায় এসে তো পুরোপুরি একটা ভালো পার্টি করলেন, কিন্তু কি হলো? লেজিটিমেসি পেলেন না। কারণ লেজিটিমেসি মিনস দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পিপল, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে আমি আমার সরকারকে বৈধ করব। উনি কিন্তু সঠিক নির্বাচন দিতে পারেন নাই। আবার আমরা দেখব হাসিনা ওয়াজেদের যে সরকারটি ছিলেন, 15 বছর তো 3টি নির্বাচন হলো, যেটি কোনো বৈধতাই ছিল না। লেজিটিমেসি পেলে কিন্তু এমন অভ্যুত্থান হয় না। আমার ক্লিয়ার? ফলশ্রুতি আমি যেখানে আসতেছি, এখানে ছাত্ররা যেটি করবে, এরা এই এইজ গ্রুপে বিশেষ করে বেশি দূর অগ্রসর হতে পারবে না। আমি জানি না ইন্টারন্যাশনাল তাদের কোনো কানেকশন আছে কিনা। আমার দেশের রাজনীতিতে ইন্টারনাল অ্যাক্টরস এরা কাজ করে থাকে। এই আন্দোলনটা দেখবেন, আমি অত ব্যাখ্যা করব না, এই আন্দোলনে অগাস্টের 5 তারিখে যেটা সাকসেসফুল হলো, এক্সটার্নাল অ্যাক্টরসের কিন্তু অনেক ইনভলভমেন্ট ছিল। যেমন ইনভলভমেন্ট ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সিমিলারলি ইনভলভমেন্ট ছিল পিপুলস রিপাবলিক অফ চায়না। আবার তারা ইনভলভ করিয়েছিল পাকিস্তানের আইএসআইকে। হ্যাঁ, ফলশ্রুতিতে বিভিন্ন পর্যায়ক্রমে কাজটি এখানে হয়েছে। হ্যাঁ, আবার দেখবেন এটাকে যারা আবার এলোমেলোভাবে কাজ করেছে, এটা আমি ভিতরে যাব না। ইলিয়াস হোসেন সাহেব কিন্তু একটি একদম গোমর ফাঁস করে দিয়েছেন। কিভাবে এই আন্দোলনকারীদের মধ্যে একটা উচ্চ শ্রেণীর, যেটা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা, কিভাবে আমরা দেখব ডিজিডিএফ এর সাথে সক্ষতা ছিল। হামিদ সাহেব কীভাবে নিয়ে আসা, হামিদ সাহেব মিনস মেজর জেনারেল হামিদ সাহেব, ডিজিডিএফ এর চিফ ছিলেন। তিনি নিয়ে আসলেন একজনকে, আমায় ক্লিয়ার? তিনি যদি নিয়ে আসেন, তিনি ডিজিডিএফ এর চিফ মিনস রয়ের সাথে তার সম্পর্ক আছে। তাহলে আপনি মনে করেন এইভাবে যদি ভিতরে আপনার সরিষার মধ্যে যদি ভূত থাকে, তাহলে আপনার ভূত সরাবেন কীভাবে? তাই এদের দিয়ে আপনি কতটুকু অগ্রসর হতে পারবেন? আপনি যেহেতু আমাকে ব্যাখ্যা করতে বলতেছেন, এই জন্য মৃদু ব্যাখ্যা করলাম, ডিটেলসে আমি না গিয়ে। অর্থাৎ একটি রাজনৈতিক দল করতে হলে আদর্শ লাগে। সে কোন আদর্শ দিয়ে আমরা অগ্রসর হবে তারা, এবং তাদের নেতৃত্ব কে দিবে? সে কি প্রকৃতপক্ষে অন্য কোনো জায়গার সাথে সক্ষতা আছে? অর্থাৎ এই যে ইমেজটাকে তিনি এমন একটা জায়গায় তিনি বিক্রি করে দিবেন যে সেটি দেশের স্বার্থ নষ্ট হয়, দেশের স্বাধীনতা নষ্ট হয়, দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়, এমন তো করতে পারেন। স্যার, আমরা আসবো আবার। আমি একটু জনাব মোফাজ্জল করিম আপনার কাছে আসতে চাই। ছাত্ররা যদি আসলে নতুন দল গঠন করে থাকে, বা সামনে যদি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এরকম থাকতে পারে, আমরা এরকম যেটা দেখছি, সেক্ষেত্রে পুরনো যে দলগুলো এখন পর্যন্ত আছে তাদের সাথে আসলে কতটা সাংঘর্ষিক হতে পারে বা সমান্তরালভাবে চলবে বলে মনে করেন? এই যে দল গঠন করার ব্যাপারটা ছাত্রদের, জি, এটা দুইভাবে দেখা যায়। এক হচ্ছে যে আরে ছাত্ররা তো লেখাপড়া করবে, এখন তোমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কোটা নিয়ে শুরু করেছিলে, তারপরে তোমরা সেটাতে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছ, যার ফলে যারা ক্ষমতায় ছিল তারা পরাজিত হয়েছে। এখন ওই দায়িত্ব তোমাদের শেষ হয়ে গেছে, যাও বাবা এখন
বিশ্ববিদ্যালয় কলেজে যেখান থেকে এসেছিলে লেখাপড়ার জগতে ফিরে যাও, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। এখন ছাত্ররা এটা যদি এইভাবে দেখে যে আমরা যে এসেছিলাম কোটা আন্দোলন নিয়ে, এবং আমরা তখন এই সরকারের মানে তখনকার সরকারের আর কি হাসিনা সরকারের যে সমস্ত ভুল ত্রুটি এগুলো ধরিয়ে দিয়েছি, তারা যে জনগণের স্বার্থবিরোধী কাজ করতো সবসময় সে ধরিয়ে দিয়েছি, এবং সাধারণ পাবলিক এটা গ্রহণ করেছে। আমাদের বক্তব্যটা এটা ঠিক কথা, সাধারণ পাবলিক গ্রহণ করেছে। সাধারণ পাবলিককে আমরা বোঝাতে সমর্থ হয়েছি যে এতদিন পর্যন্ত এরা এই যে 15-16 বছর যে এরা রাজত্ব করেছে ভাওতাবাজির উপরে, যে সমস্ত কথাবার্তা বলেছে, আপনাদেরকে যা বুঝিয়েছে দেশবাসী আপনাদেরকে এরা ধোঁকা দিয়েছে। আমরা এই লোকগুলাকে চাই না, অতএব আসুন আমরা এদেরকে হটিয়ে দিই। এটাতে তাৎক্ষণিকভাবে তারা জনসমর্থন পেয়ে গেছে। কারণ বিভিন্ন কারণে 15-16 বছর ধরে শুধুমাত্র যে নির্বাচন মানে কারচুপি ইত্যাদি আর কি বা ডাকাতি ইত্যাদি তাই নয়, অন্য সব ব্যাপারেও সামাজিক যে ন্যায় বিচার এগুলো তো উঠেই গেছিল। তারপরে জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি এই সরকারের কাছে, কারণ এই সরকারের প্রধান ছিলেন তিনি কথায় কথায় তিনি বঙ্গবন্ধু কন্যা এই বুলি দিয়ে বাণী দিয়ে থেকেছেন। তবে শেষের দিকে যখন তিনি বলতে শুরু করে দিলেন আমার বাবা এই দেশ স্বাধীন করেছে, এটা এত বড় একটা আত্মম্ভরিতা, এত বড় অহংকার, যেটা দেখে মানুষ বিরক্ত হয়েছে যে কেন রে বাবা, 30 লক্ষ লোক যে শহীদ হলো, প্রাণ দিল, এরা কিছু না, তোমার বাবাই খালি স্বাধীন। যাই হোক, তো এই সমস্ত কারণে ছাত্ররা খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই ধারণা থেকে ছাত্ররা হয়তো এখন ভাবতেছে আমাদের ওই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে আমরা তাহলে দল গঠন করে ফেলি। কারণ অন্য যে দলগুলো এখন ময়দানে আছে তারা তো তাদের জনপ্রিয়তা হারিয়েই ফেলেছে। একজন তো পালিয়েই চলে গেছেন, মানে যুদ্ধক্ষেত্র থেকে সেনাপতি যখন চলে যায়, পালাইয়ে দৌড়ে চলে যায়, সেরকম করে একজন পালিয়ে গেছেন, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত পিছনে ফেলে উনি চলে গেলেন। আচ্ছা, আর আরেক দল জনাব মুফাজ্জল করিম, আমরা আবার আসবো একটা বিরতি নিতে। বিরক্তি তাহলে যান, বিরতিতেই যান। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। জনাব মুফাজ্জল করিম, আপনি ছিলেন যে কথা, তো আমি যে কথাটা বলছিলাম সেটা শেষ করতে চাই যে এই ইয়াং লিডারশিপ এখন আমরা যেটা দেখছি, গত 50 বছরে কিন্তু এরকম ধরনের ফোরফ্রন্টে তাদেরকে দেখি নাই। বিভিন্ন দলের, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসাবে দেখেছি, তাদের রাষ্ট্রীয় রাজনীতিতে ভূমিকা ছিল। এবার তারাই নায়ক। তারা যেখানে আগে সবসময় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে, এখন তারা কেউ নায়ক হয়েছে, কেউ সেনাপতি ইত্যাদি হয়েছে। এখন তারা ভাবছে যে একবার যখন জনগণ আমাদেরকে গ্রহণ করে ফেলেছে, তাহলে পরে আমরা এই জনগণকে নিয়েই আমরা রাজনীতি করি না কেন, এবং বলি যে বাকি যারা আছে সব 2 নম্বরই, এগুলো সব ফেল মেরেছে, আমরা তোমাদের সঙ্গে, তোমরা আবার চলে আসো। কিন্তু একটা জায়গায় তাদের বুঝতে হবে যে সমস্ত কারণে আওয়ামী লীগ বা বিএনপি সেরকম, আমি ব্যর্থ বলবো না, সেই ধরনের প্রত্যাশিত সাফল্য সব ক্ষেত্রে পায় নাই। তোমাদের তো সেই ব্যাপারে অভিজ্ঞতাই নাই। তোমরা দ্রব্যমূল্য, তোমরা আইন শৃঙ্খলা, তোমরা এগুলো কি দেখেছো? এখনও দেখো নাই। এখন কিছু কিছু দেখতেছো, 2-1 তোমাদের উপদেষ্টাও হয়েছে বটে, কিন্তু দেখতেছো যে কত ধানে কত চাল হয়, এটা এখন বসে টের পাচ্ছ। রাজনীতি করতে গেলে পরে এই সমস্ত আগে চিন্তা ভাবনা করে করো, কিছু অতীত অভিজ্ঞতা না থাকলে হয় না। সেই জন্যেই তো যারা প্রকৃত রাজনীতিবিদ যারা, তারা ছাত্র জীবনে থেকে রাজনীতি করে, ছাত্র রাজনীতি করে, তারপরে ধাপে 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 অগ্রসর হয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যায়। কিন্তু এরা এটা যেটা করতেছেন, আমার মনে হয় ঠিক আছে, আই উইশ দেম ওয়েল। তো মাই অ্যাডভাইস উইল বি নট টু সুন, এত তাড়াতাড়ি নয়, একটু রয়ে সয়ে
আরও কয়েকটা বছর তোমরা এরকম শিক্ষানবিশি করো, এরকম তোমাদের একটু মানে অভিজ্ঞতা সঞ্চয় করো, তারপরে যা করার করো। তাদের বক্তব্য কী, তাদের আদর্শ কী, এগুলো তারা দল হিসাবে আর কি, রাজনৈতিক দল হিসাবে সেটা তো আগে জনগণের কাছে স্পষ্ট করতে হবে। বিএনপি কী চায় বা আওয়ামী লীগ কী চায়, দীর্ঘদিনের রাজনীতি তারা দেশবাসীকে এটা বুঝিয়ে দিয়েছে। দেশবাসী জেনে ফেলেছে যে বিএনপি এই ধরনের, ডানপন্থী না, বামপন্থী না, মধ্যপন্থী, তেমনি আওয়ামী লীগ। কিন্তু তোমাদের সম্বন্ধে তো সেই অভিজ্ঞতা নাই। তোমরা শুধু একটা সরকারকে হটানোর জন্যে, আর তাও সরকারকে হটিয়েছো বটে, তোমরা সেখানে নেতৃত্ব দিয়েছো, তোমাদেরকে সেখানে আমরা 10-এ 10 নম্বর দিচ্ছি বটে, কিন্তু আসলে সরকারের পতন হয়েছে। সেই যে সরকার মাথা খারাপের মতো গুলি করে যে হাজার হাজার লোক মেরে ফেললো, যেটা বাংলাদেশের ইতিহাসে, অন্য দেশ বাদই দিলাম, বাংলাদেশের ইতিহাসে যেটা কোনোদিন ঘটে নাই। 2-1, 4, 5, 10টা কিলিং হয়েছে, ঠিক আছে। একজন আবু সাইদ যদি মরে থাকে, আমরা বলবো হয়তো যে ওই যে নূর হোসেন মারা গেছিল এরশাদের পতনের আগে, ঠিক তেমনি আরেকজন আবু সাইদ মারা গেল ইয়েতে। নূর হোসেনের তো নামটা ছিল না? হ্যাঁ, নূর হোসেন ওই যে মুক্তি পাক, জি 0 পয়েন্টে মারা গেছে। হ্যাঁ, 0 পয়েন্টে। যাই হোক, তো স্বৈরাচার নিপাত যাক, হ্যাঁ, লেখা ছিল গণতন্ত্র মুক্ত পাক, নূর হোসেন। আর এবার সাইদ গিয়ে একেবারে বুক পেতে দিল, দিয়ে বলো গুলি করো, কিন্তু তোমরা পতন হবে। তো সেইটা এক কথা, কিন্তু আসলে রাজনৈতিক বক্তব্যটা যে দল করবে, এরা তারা কি ইসলামপন্থী না ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী, তারা পশ্চিমা লেজুরবৃত্তি নাকি ভারতীয় এজেন্ট, কিছুই তো আমরা বুঝে জানি না। তারপর আসলে প্রকাশ্যে আসা উচিত। ঠিক আছে স্যার, নুরুল আমিন স্যার, আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে যে 17 বছর হলেই ভোটার হতে পারবেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে এমন কথা বলেছেন, এবং নির্বাচন কমিশনকে চাপে ফেলতে পারে এই মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তিনি আরও বলেছেন নির্বাচন এতে আরও বিলম্বিত হতে পারে বলে তার ধারণা। আপনার কি মনে হয় এই 17 বছর যদি ভোটার হওয়ার বয়স নির্ধারণ হয়, সেক্ষেত্রে আর কি ধরনের? আপনি যে প্রশ্নটি করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাধারণত একটা বিষয়ের উপর না, উনি সংস্কারের উপরে, যে সমস্ত সংস্কারের উপরে হাত দিয়েছে, ব্যাপক আকারে যদি সংস্কার করতে চায় তাহলে নির্বাচন বিলম্বিত হতে পারে। এবং আসল উদ্দেশ্য তো এর একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর বিদায় নেবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন আসল কাজটি তারা করতে পারবে না এবং প্রশ্নবোধক হয়ে যাবে। যে কারণ যদি এটি অপোজিশন পলিটিক্যাল পার্টি, অপোজিশন আর এখানে আমি বলবো না, বিএনপি সহ অন্যান্য আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে না করে, তাহলে কিন্তু এটা পার্লামেন্টও পাস করতে পারবে না। আপনি যতই সংস্কার করুন, এই সংস্কারটা একটা কনস্টিটিউশনাল রূপ দিতে হবে। রূপ দিতে হলে কোথায় যেতে হবে? পার্লামেন্টে। পার্লামেন্টে কারা পাস করবেন? ওই জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। তাহলে নির্বাচিত প্রতিনিধিরা যদি বলে ফেলে এই ধরনের সংস্কার আমাদের কোনো কনসেন্স ছিল না, আমাদের সাথে আলাপ আলোচনা না করেই তোমরা করেছো, এখন তাহলে তোমরাই পাস করো, আমরা পাস করবো না, অর্থাৎ জটিলতা সৃষ্টি হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমার মনে হয় বলেছেন পজিটিভলি, কিন্তু হয়েছে অনেকে মনে করতেছে তারা তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন। যেতেও পারেন, হ্যাঁ, তার কারণ তারা তো উপলব্ধি করতেছেন নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাবেন। এরা তো দায়িত্ব পালন করতে চায় না আমার দেশে রাজনীতিবিদরা ক্ষমতা গ্রহণ করতে চায়, ক্ষমতার মসনদে বসে প্রকৃতপক্ষে তারা তাদের কর্তৃত্ব প্রকাশ করতে চায়। কিন্তু যদি দায়িত্ব পালন করার প্রশ্ন আসতো, ও ধরনের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হতো, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতো, তাহলে হতো কি, তাহলে চিন্তা ভাবনা করে রেশনাল ওয়েতে তারা সিদ্ধান্ত নিতে পারতো। কিন্তু আমার দেশে রেশনাল ওয়ে থিঙ্কিং এখনও আসেনি। আমরা যেমন শ্রেণীকক্ষে অথরিটি সম্পর্কে যখন পাঠদান করি, তখন আমরা বলি 3 ধরনের অথরিটি আছে। একটি
ট্র্যাডিশনাল অথরিটি, আরেকটা হচ্ছে রেশনাল অথরিটি, আরেকটা হচ্ছে ক্যারিসমেটিক অথরিটি। রেশনাল অথরিটি আমরা বলি আমলাতান্ত্রিক সরকার যেভাবে আসে, আমলাদের যে রেশনাল হইতে চিন্তা ভাবনা করা, সিদ্ধান্ত নেওয়া। আবার আমরা যেটা বলি ক্যারিসমেটিক অথরিটি বলি কোথায়, হঠাৎ করে দেখবেন একজন আবির্ভাব হয়ে গেল। বাংলাদেশে বাংলাদেশে প্রেক্ষাপটে মাওলানা ভাসানীকে ধরতে পারে, শেখ সাহেবকে ধরতে পারে, জিয়াউর রহমান সাহেবকে ধরতে পারেন, ইন্দোনেশিয়া সুকর্ণকে ধরতে পারেন, আবার গান্ধীকে ধরতে পারেন। এই ধরনের অথরিটি হয়। আর ট্রেডিশনাল হয় রাজার ছেলে রাজা, যেমন মধ্যপ্রাচ্যে মুসলমানদের দেশগুলো, সেখানে রাজার ছেলে রাজা। তারা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কী হয়, রেশনাল অথরিটি প্রতিষ্ঠিত হয়, রেশনাল থিঙ্কিং হয়, রেশনাল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে সবাই চিন্তা ভাবনা করে। সেটি কিন্তু গড়ে ওঠে না আমাদের দেশে, আজ পর্যন্ত গড়ে ওঠে নাই। পলিটিশিয়ানরা কিন্তু ও ধরনের চিন্তা ভাবনা করেন না। তারা কি চান, শর্ট টার্ম। তারা সবসময় লক্ষ্য করেন অল্প সময়ের মধ্যে এই কাজটি কীভাবে করা যায়। কিন্তু অনেক কাজ আছে, ভালো ভালো কাজ, লং টার্ম সিদ্ধান্ত নিতে হয়। দৃষ্টিকোণ থেকে অনেক দূর থেকে দেখতে হবে, আমার সময় লাগবে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে কোথায় ধরেন, হঠাৎ তো তারা এখানে আসেনি। তারা এক একটা সিদ্ধান্ত কি সুন্দরভাবে আগে থেকে নিয়েছেন, 200-500 বছর পরে তারা ইমপ্লিমেন্ট করবেন। আমি আপনাকে শেষ করে দিচ্ছি, যখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে ইংরেজদের নিকট, তখন জেফারসন সুন্দর একটা কথা বলেছিলেন যে আমাদের গণতন্ত্র হবে, আসল প্রশ্ন হবে তুমি কে না তুমি কি। তুমি কে তুমি কে, এটা হলো ব্রিটিশ গণতন্ত্র। অর্থাৎ ট্র্যাডিশনাল সোসাইটি থেকে ধীরে ধীরে যেটা আসে, অর্থাৎ আমি অমুকের সন্তান, অমুকের আমি আত্মীয়। হ্যাঁ, যেমন উদাহরণ দিয়ে বলতে পারি, আমার দেশে যখন জমিদার প্রথা ছিল, জমিদার যখন স্কুল দিয়েছে, সেই স্কুলে তার ভাগ্নে পড়াশোনা করতে গিয়েছেন। হেডমাস্টার তাকে কখনো দেখে নাই, জিজ্ঞেস করছে তুমি কে, উত্তর দিয়েছে বঙ্কুপালের ভাগ্নে আমি। বঙ্কুপাল তার মামা, বলে না আমি কে। আর যদি ওই মার্কেট জেফারসনের থিওরি, তুমি কে, আমি ওবামা, আমার বাবাকে কেউ চেনে না, আমার দাদা এসেছিল আফ্রিকা থেকে, প্রতিটি দরজায় নক করেছে, আপনারা কেউ দরজা খোলেননি, একটি চাকরি দেননি, আজ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এটা কি, ওই যে তুমি কি, আমি ওবামা। এই থিঙ্কিং হয়ে সমাজ ব্যবস্থা করতে হবে। পলিটিশিয়ানদের এই ধরনের থিঙ্কিং করতে হবে, পলিটিশিয়ানদের একটা স্টেটসম্যান রূপে আবির্ভাব হতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্ত। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।